নমস্কার, পডকাস্টের আজকে আমাদের পঞ্চমতম এপিসোড এবং আজকে আমার সাথে আছে আমার এক ক্ষুদে ছাত্র, যার হাতে খড়ি শুরু হয়েছিল আমার হাত ধরেই এবং আজও সে নির্লসভাবে, যেটাকে বলে যে কন্টিনিউভাবে সে তার রেয়াজ চালিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, সাথে সাথে রেয়াজ করছে। তার পুরো গল্প, তার মিউজিক্যাল পুরো জার্নি আজকে গল্প শুনবো। কিন্তু যেহেতু ক্ষুদে ছাত্র, ছোট ছাত্র, তাই তার অভিভাবক অর্থাৎ তার মাও আজকে আমাদের সাথে থাকবে। তো চলো আগে পরিচয় করে নিই আমার সেই ছাত্রের সাথে। নমস্কার পাপিয়া, আর হ্যালো প্রিয়ম, কেমন আছো তুমি? ভালো আছি। বেশ, পাপিয়া কেমন আছো? আছি দিদি, ভালো আছি। তো আমিও ভালো আছি। তো একটু পডকাস্ট শুরু করার আগে একটু বলে নিই যে প্রিয়ম যখন খুব ছোট ছিল, ওটা মনে হয় বয়স কত হবে, 4 বা 5 এরকম বয়স থেকে গান শেখা শুরু করেছিল আমার সাথে। 4 প্লাস অ্যাকচুয়ালি শুরু করেছিল পাপিয়া দিয়ে। পাপিয়াই গান শেখা আমার কাছে প্রথম শুরু করে। তারপর মায়ের গান শুনেই বলা যাক বা আগ্রহেই বলা যাক, ধীরে ধীরে প্রিয়মের মধ্যেও সেই ভালোবাসা জন্মায় এবং তার সাথে অবশ্যই তার বাবার কথা অনস্বীকার্য, বাবার কথা ভোলা যাবে না। কারণ বাবা ভীষণভাবে তার মিউজিকটাকে মানে কি বলবো, মিউজিকে যে শেখানোর যে উৎসাহটা সেটা সবসময় দিয়ে গেছে এবং কন্টিনিউ উনি এখনো সেই বিষয়টাকে চালিয়ে যাচ্ছে। প্রিয়ম গল্প সবই তো হবে, কিন্তু তার আগে চলো তোমার একটা গান শুনবো। গান আগে শুনবো, তারপর তোমার সাথে গল্প হবে। তো তুমি কি গান শোনাবে বলো? আমি এখন একটি নজরুল গীতি শোনাবো।
ভীষণ সুন্দর প্রিয়ম। তো প্রিয়ম 4.5 বছর বয়স থেকে তার সঙ্গীতের যাত্রা শুরু করেছে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে ও শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটাই বেশি করে, সেটা ওর গায়কে শুনলে বোঝা যায়। তো সুতরাং আজকের প্রশ্ন এটা হবে না যে ওর গলায় কাজ আছে কিনা, ও সুরে গাইতে পারে কিনা। গান শুনে বোঝা যাচ্ছে যে খুব কম বয়সে ও অনেকখানি অন্যান্য ওর সহপাঠীদের তুলনায় অনেকখানি নিজেকে একটু এগিয়ে তো অবশ্যই রেখেছে এবং সেটা সত্যি কিন্তু চর্চা ছাড়া সম্ভব নয়, রেয়াজ ছাড়া সম্ভব নয়। তো আমি পাপিয়াকে প্রশ্ন করব যে পাপিয়া, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? প্রিয়ম, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। তো অবভিয়াসলি যথেষ্টই পড়াশোনার চাপ। তো এই যে একটা সময়ের পর অভিভাবকদের প্রশ্ন থাকে যে বাচ্চারা পড়াশোনাটা ক্ষতি হচ্ছে, গানের রেয়াজটা সেই সময় কমে যায়, বা সারা বছরই এখন পরীক্ষা যেরকম রুটিন চলে বাচ্চাদের, যে সারা বছরই কিছু না কিছু পরীক্ষা তো লেগেই থাকে। তো প্রত্যেকটা পরীক্ষার আগে অভিভাবকদের বলে, বা হয়তো কোনো হোম টাস্ক হলো না, হয়তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন হলো না, তার প্রশ্ন আসে যে পরীক্ষা ছিল। হ্যাঁ, তো পরীক্ষা থাকলে রেয়াজ বন্ধ করে দেওয়া, এটা কি প্রিয়ম করেছে কখনো? না দিদি, এটা এটা আমিও না, ওর বাবা বিশেষ করে কোনোদিনও না। পরীক্ষা থাক যাই থাক, ও মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ওর রেয়াজটা যদি হয়তো একটু কম হবে, যেখানে 2 ঘন্টা করছে সেখানে মানে আধ ঘন্টা 1 ঘন্টা হলেও ও রেয়াজটা রোজ করে, সেটা পরীক্ষা থাকলেও করে না থাকলেও করে। এটা আমাদের মানে একদম বাধা। এতে অনেক অভিভাবকের মনে হয় যে তাতে নাকি একাডেমিক রেজাল্ট খারাপ হয়। তো এটা প্রিয়মের একাডেমিক রেজাল্ট সম্বন্ধে তুমি বলো। সেটা আমরা কখনো বুঝতে পারিনি, কারণ ও যথেষ্ট ওর নিজের মানে তাগিদেই পড়াশোনাটাও করে, গানটাও যেমন করে পড়াশোনাটাও মানে সেই রকমই ঠিক সেম টু সেম ভাবে চালিয়ে যায়। ও স্কুলের মধ্যে ও সেকেন্ড বয় হিসেবেই সবাই জানে আর কি। ওর যেমন রেজাল্টও যেমন, ও গানও সেরকম চর্চা করে। তাহলে মিউজিক কখনো যে গানের ক্ষতি করে এটা কখনো এটা হতে পারে না, এটা একটা মিথ। এটা আমরা ধরেই নিচ্ছি যে এটা গার্জেনদের নিজের তৈরি করা, চাইলে সে সবকিছু সমানভাবে মেনটেন করতে পারে। হ্যাঁ, আমরা এটাই মানে আমাদের কাছে এটাই প্রমাণিত যে গান করলে পড়াশোনা হবে না, পড়াশোনা করলে গান হবে না, সেটা আমাদের কাছে মানে আমরা বুঝতে পারি না। কারণ ওর পড়াশোনাও ঠিক আছে, আবার যখন রেয়াজ করতে বলছি, গান করতে বলছি, সেটাও ঠিক আছে। মানে দুটোই ও সমানভাবে ব্যালেন্স করে চলে। ব্যাপারটা হচ্ছে যে আমাকে ব্যালেন্স করা শিখতে হবে, এবং আমার এটা অভিভাবকদের কাছে বলা, এবং এই পডকাস্ট যারা ছোট ছোট খুদে যারা আমার ফলোয়ার রয়েছে, তারা যারা দেখছো তাদের প্রত্যেককেই বলা, অর্থাৎ যারা আমার স্টুডেন্ট নও আপাতত, হয়তো আমাকে শুধুই মাত্র ইউটিউব চ্যানেলে ফলো করো, তাদেরকে বলা যে যদি তোমার ইচ্ছে থাকে, আমি শুধু গান নিয়ে বলছি না, যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তুমি কিন্তু পড়াশোনার সাথে তোমার ভালো লাগা বা ভালো তুমি যেটা বাসছো, যেটাতে তুমি চাইছো যে আমি এই জায়গাটায় উন্নতি করি, তুমি কিন্তু সব ক্ষেত্রেই ব্যালেন্স করে চলতে পারবে। তো ব্যালেন্স তুমি করবে কি করবে না সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। এবং অভিভাবকদেরও এটা বলার যে গান শেখাটা একটা সাধনার বিষয়। শুধু গান বলবো না, যে কোনো জিনিস যখন আমরা শিখছি, আর্ট ফর্মে যা কিছু আমরা শিখছি, সেটা একটা সাধনার বিষয়। সেটা কিন্তু কোনো শখের জায়গা নয়, হবির জায়গা নয়। তো সেটা সাধনার জন্য সেটা কিন্তু অভ্যেস করতে হবে প্রতিনিয়ত, রেয়াজ কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এবং ওই পরীক্ষার জন্য সবার আগে গানের রেয়াজটা বলি, হ্যাঁ, এটা কিন্তু খুব খারাপ জিনিস, যেটা প্রায়শই আমার ছাত্রছাত্রীরা যারা করে তাদের তো আমি বলে দিই, বিষয়টাকে বুঝিয়ে দিই। যারা আমার ডিরেক্ট ছাত্রছাত্রী নও তাদের বলছি যে কোনো সময় রেয়াজটাকে বন্ধ করবে না। কারণ আমরা প্রচুর সময় দেখি যে বাচ্চারা হয়তো গেম খেলে সময় নষ্ট করছে, বা কার্টুন দেখছে, বা হয়তো গল্পগুজব করে সময় নষ্ট করছে। তো সেই সময়গুলো, যে সময় তোমার পরীক্ষা রয়েছে, তারটাকে ব্যালেন্স করে চলা। তো আই থিঙ্ক পাপিয়া সেখানে অভিভাবক হিসেবে আজকে উপস্থিত রয়েছে, এবং এটা আমি পার্সোনালি জানি পাপিয়ার থেকে বেশি প্রিয়মের বাবা দীপক বাবু আজকে আমাদের সাথে নেই। তো যাই হোক, দীপক বাবুর প্রচন্ড এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে প্রিয়মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমাকে দুটোই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। তো এই রুটিনটা প্রিয়ম এখনো ফলো করে যাচ্ছে, এবং তার যে কি রেজাল্ট সেটা আমরা তো প্রিয়মের
অবভিয়াসলি গান শুনে বুঝতে পারলাম। তো এমনি প্রিয়মের সঙ্গীত জার্নি কিরকম চলছে? মানে ওর যতদূর আমি জানি টুকটাক ও ফেসবুকে তার ছোট ছোট গান ও যেগুলো ভালোবাসে। মেনলি প্রিয়মের আগ্রহ কি, মানে মডার্ন সং আর ক্লাসিক সং কোনটাও বেশি ভালোবাসে? ও বেসিক্যালি ক্লাসিক্যাল সংটাই বেশি পছন্দ করে। ও মানে মডার্ন সং গাইতে পছন্দ করে না আর কি। বিশেষ করে নজরুল গীতি, কোনো ক্লাসিক্যাল হিন্দি বাংলা এগুলো বেশি ও পছন্দ করে। ছোট বাচ্চা হয়ে ক্লাসিকের প্রতি এতটা আগ্রহ, এটাও একটা খুব ভালো জিনিস। তো প্রিয়মকে জিজ্ঞাসা করি, প্রিয়ম তুমি তো এমনি বাংলা আধুনিক গান প্রচুর গাও, তো তোমার প্রিয় শিল্পীকে? প্রিয় শিল্পী হলেন, মানে অনেকের নাম মনে পড়ছে, বল কোনটা বাদ দিয়ে যে কাকে বলবো। তাও আমি তোকে বলছি, মান্না দে আছেন, হেমন্ত মুখার্জি আছেন, কিশোর কুমার আছেন, তোর মনে হয় কার গান তোর বেশি ভালো লাগে? মান্নাদের গানই বেশি ভালো লাগে। গান খুবই ভালো লাগার কারণ যে উনি যেহেতু একজন বড় মাপের ক্লাসিক শিল্পী, উনি ভীষণই গুণী শিল্পী, তো তাকে একটা ফলো করা, তার গান গাওয়া সত্যি। তো তোর মান্নাদের প্রিয় কোন গানটা যদি বলি যে এখন দুকলি শোনা, তাহলে শোনাতে পারবি? কে তুমি, কে তুমি, বেশ, খুব কঠিন একটি গান, ভালোই গেয়েছিস। আচ্ছা প্রিয়ম, তো এমনি রেয়াজ করিস কতক্ষণ? আমি 2 থেকে আড়াই ঘন্টা। একবারে 2 থেকে আড়াই ঘন্টা রেয়াজ করিস, নাকি সারাদিনে দুবারে বসিস, বা কি, নাকি একবারেই বসিস? কিরকম? একবারে সারাদিনে একবারই বসিস। আর পাপিয়াকে জিজ্ঞাসা করি, প্রিয়মের এখন বয়স কত চলছে? 12+। তো সামনে ওর এখন যেটা একটু সমস্যার কারণ আসবে সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড আসবে, ওর গলাটা ধীরে ধীরে মোটা যখন হবে, ওর স্কেলটা তখন কিন্তু একটু নাববে। অ্যাকচুয়ালি নাববে মানে ছেলেদের স্কেল যেটা হয় অ্যাকচুয়ালি সি শার্প বা ডি শার্প, কোনো একটা গিয়ে ফিক্সড হবে। তো সেই কিছু মাস বা হয়তো একটি বছর কিন্তু প্রত্যেকবার ওর স্কেলটা কিন্তু নাবতে থাকবে। হতে পারে সেটা 2 সপ্তাহ অন্তর কি 30 দিন অন্তর। তো তোমাদেরকে বলার যে এই সময়টা দেখবে যে ওর গলার আওয়াজটা না তোমাদের শুনতে ভালো লাগছে, না ওর নিজের শুনতে ভালো লাগছে। তো এই যে এখনো এত অনুষ্ঠান করে, প্রত্যেকের প্রশংসা পায়, হ্যাঁ, তো এই সময় ছেলেদের যেটা হয়, স্বরভঙ্গের সময়টা হয় কি, নিজের গলার আওয়াজ না নিজের ভালো লাগে, যেটার সাথে ও মনে হয় যে আমি এর সাথে পরিচিত নই। কাউকে গান শোনালে পরে যে সাধুবাদটা বা যে প্রশংসাটা পেত সেটা কিন্তু পায় না। ফলে হঠাৎ করে মনে হয় আমি কি গান খারাপ গাইছি, আমি কি আর ভালো গাইতে পারবো না। তো এই জিনিসটা কিন্তু হয়। তো আমি বলবো যে সেই সময় কিন্তু মোরাল সাপোর্ট তোমাদের দিতে হবে, সব সময় তোমাদের বোঝাতে হবে যে এটা একটা সাময়িক বিষয় এবং সবারই সাথেই এটা ঘটে। তো এটাকে খুব নিয়ে নাও। আর এই সময় না, এই বছরটা যখন ওর এরকম স্বরভঙ্গের সময়টা আসবে, আমি বলবো কোনো রকম কম্পিটিশন বা বেশি পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে বিরত থাকতে হবে। তো এক হচ্ছে যে ও যেটা আশা করবে সেটা হয়তো পাবে না, গলাটা একটু বেসুরো বেসুরো শোনাবে, কারণ প্রতি মুহূর্তে গলা নিজেকে চেঞ্জ করবে। তো যে রেজাল্ট আশা করবে, তো একটা মানসিক চাপ পড়ে। তো আমি আমার প্রত্যেকটি যে মেল যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি এটাই বলি যে এই সময়টা কিন্তু কোনো রকম পাবলিক অ্যাপিয়ারেন্স, কোনো রকম কম্পিটিশন থেকে দূরে থাকো এবং রেয়াজটা আরো বেশি পরিমাণে করো। অনেকে মনে করে যে এই সময় রেয়াজ কি করবো না, এটা তো মানে খুব ভুল কথা। মানে আমার গুরুজি বলেন যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের সময় যদি বাচ্চারা সঠিক মনোযোগী হয়ে রেয়াজ করে, সঠিক স্কেল অনুযায়ী যদি রেয়াজ করে, গলাটা কিন্তু ভবিষ্যতে গিয়ে যেটা দাঁড়ায় সেটা খুব সুন্দর, খুব মধুর তৈরি হয়। আর ঠিক রেয়াজটা বন্ধ করে দিলে এর উল্টোই মানে ঘটনাটা ঘটে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবসময় কিন্তু আমার সাথে যোগাযোগ রাখবে। যখনই মনে হবে ও ফিল করবে যেটা, সেটা হচ্ছে যে ওর তার সপ্তকে গলা উঠছে না,
কখনো উঠবে যে আজকে আমার গা অব্দি গলা উঠছে, তারপরে দেখবে না 100-200 পর আমি তো রেও অব্দি গাইতে পারছি না। তো প্রত্যেকটা যখনই এই জিনিসটা ফেস করবে তখনই আমার সাথে যোগাযোগ করবে, আমি কি তোর স্কেলটা সাথে সাথে এটা চেঞ্জ করে দেবো। ওর একটা প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে তানপুরায় গাইতে পারে, সুতরাং মানে হারমোনিয়ামের ফিঙ্গারিং এর হয়তো সেই ব্যাপারটা অসুবিধা হবে না। তো এইটা তোমাকে জানানো থাকলো যে এই সময়টা কিন্তু এই ব্যাপারটা একটু আমার সাথে যোগাযোগ রাখবে। তো যাই হোক প্রিয়ম, তোর সাথে খুব ছোট তুই, তোর সাথে খুব জটিল কিছু বিষয় আলোচনা করা যায় না। তো আমাকে একটা ছোট্ট কথা বল, মিউজিকটা তো তুই অবভিয়াসলি ভালোবাসিস বলেই এত কিছুর মধ্যে সময় দিচ্ছিস। তো তোর ভবিষ্যতে মিউজিক নিয়ে তোর কি স্বপ্ন আছে বল? আমার তো মানে আমি বড় হয়ে মানে একজন ভালো সিঙ্গার হতে চাই। ভালো সিঙ্গার হতে চাস? তো কার মতন হতে চাস? যেসব বড় বড় সিঙ্গার আছেন, যেমন অরিজিৎ সিং বা শ্রদ্ধেয় মান্না দে, এদের মতো। দেখ, তুই যে সমস্ত শিল্পীর নাম করলি, অবভিয়াসলি তারা তো বহু গুণী মানুষ, হ্যাঁ, কিন্তু সবসময় মনে রাখবি কারো মতো নয়। হ্যাঁ, বল আমি প্রিয়ম ভৌমিকই হতে চাই, যাতে ফিউচারে আমাকে লোকে বলে যে না আমি প্রিয়ম ভৌমিকের মতন হতে চাই, তাই তো? তো তাদের গায়কী অবশ্যই ফলো করব, তারা কিভাবে গাইছেন, তাদের ভালো যে সমস্ত জিনিসগুলো রয়েছে গায়কী, সে সমস্ত বিষয় আমরা নেব, কিন্তু তৈরি হতে হবে প্রিয়ম ভৌমিককে, তাই না? যাতে আমরা ইন ফিউচার প্রিয়ম ভৌমিককে একজন বড়, ঠিক সুপারস্টার বা জনপ্রিয় এই কথাটা আমি ঠিক বিশ্বাস করি না, গায়ক, ভালো গায়ক এবং অবশ্যই ভালো মানুষ, এই দুটোই কিন্তু একসাথে হওয়া খুবই প্রয়োজন। অবভিয়াসলি তোর বাবা মা তোকে ভীষণ সুশিক্ষার মধ্যে দিয়ে বড় করছেন, তো অবভিয়াসলি তুই সেটা হবিও। এবং মিউজিক্যাল পরিবার, মা গান জানেন, বাবা গান করেন, বাবা গান লেখেন, তার সাথে দীপক দা তো মনে হয় বাঁশিও বাজাতেন, তাই না? এখনো কি সেই চর্চা চলছে? বাহ। তো এই যে এটাও একটা মানে এটা অতিরিক্ত পাওয়া, মানে সবারই ভাগ্যে তো সেটা জোটে না। তো প্রিয়ম তুমি এটা পেয়েছো, এটার মর্যাদা কিন্তু সারা জীবন রাখবে। এবার পাপিয়াকে বলি, শেষের দিকেই আমরা প্রায় পডকাস্টে, এবার পাপিয়াকে বলি, ছেলেকে তো গান শেখাচ্ছ, ছেলে বললো যে বড় হয়ে এটা, তো তোমার কি মনে হয় একটা সময় আসবে যখন মনে হবে যে কেরিয়ার হিসাবে কোনো জব চুজ করব না কেরিয়ার হিসাবে মিউজিকটাকে অ্যাজ এ প্রফেশন চুজ করবো, এই দুটোর মধ্যে যখন দ্বন্দ্ব মানে শুরু হবে, এখন তো ছোট, তো তখন তোমার কি মনে হয় তুমি কোন মানে প্রিয়ম কোনটা চাইলে পরে তোমার ভালো লাগবে? অবভিয়াসলি সিঙ্গার। কেন দেখো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে মিউজিক্যাল একটা যদি কেরিয়ার বলি, সেটা হচ্ছে যে এক কথায় মিউজিক যখন দিতে শুরু করে, হ্যাঁ, তখন তার কোনো লিমিট নেই, সেটা কোনো জব হোক বা কোনো কিছু, তার সাথে কোনো রকম তুলনা হয়ই না, এটা একদম ঠিক কথা। হ্যাঁ, কিন্তু তার সাথে এটাও যে এটা তো কোনো সেরকম কোনো ফিল্ড এখনো আমাদের দেশে সেভাবে চালু নেই যে এই ইনস্টিটিউট থেকে শিখলে তার প্লেসমেন্ট হিসাবে এই জবগুলো রয়েছে মিউজিকের ক্ষেত্রে, সেই জিনিসটা নেই, খুব কম। হ্যাঁ, যদি আমরা কোনো মিউজিক নিয়ে পড়াশোনা করি তাহলে হয়তো প্রফেসর বা কোনো স্কুলের হয়তো টিচার হতে পারবো, কিন্তু সেটা একাডেমিক দিক হলো, সেখানে গাইবার সেরকম স্কোপ বা সেই জায়গাটা থাকে না। তো এটা কিন্তু খুব মানে কি বলবো, মানে খুব ডিসিশনটা খুব হয় যে যখন একটা সময় ছেলেরা বড় হয়ে যায় বা সন্তানরা বড় হয়ে যায় তখন কোন দিকে যাবে। তো তুমি বললে যে ও যদি গান চুজ করে তাহলেই তুমি খুশি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আর দিদি আর একটা কথা আমি বলছি আর কি, এটা না বললেই নয়, মানে আজকে প্রিয়মের এই জায়গাটা, প্রিয়মকে নিয়ে আমাদের স্বপ্ন মানে সম্পূর্ণটা আমার মানে কৃতিত্বটা তোমাকেই দিতে চাই, কারণ তুমি না হলে হয়তো এটা সম্ভব হতো না। তোমার মতন একজন গুরুর সান্নিধ্যে ওর শেখা, সেটা হয়তো ওর এই জায়গাটাতে ওকে নিয়ে আসতে পারতো না। মানে আমরা খুব মানে প্রিয়মও খুব ভাগ্যবান যে তোমার মতন একজন গুরুর সান্নিধ্যে ও রয়েছে আর কি, তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। তা না হলে আমরা তো গান করতাম সেইভাবে তো গানটাকে বুঝতাম না। এবার আমি যখনই আর কি ওর কোনো গান আমার প্রোফাইলে ছাড়ি, বেশিরভাগ মানে কমেন্টস আছে যে ও কার কাছে শেখে, ওর মানে ওর
বাহবাটা করার পরেও একটা প্রশ্ন সবার মনেই থাকে যে ও কার কাছে শেখে। সে বাংলাদেশ থেকে, কলকাতা থেকে হোক, আসাম থেকে হোক, মানে সবাই এই একটা প্রশ্নই আমাকে করে যে ও কার কাছে শেখে। তা মানে পুরোটা কৃতিত্বই কিন্তু তোমার দিদি। আমরা আমাদের মানে সম্ভব ছিল না, যদি তোমার সান্নিধ্যে না যেত ও, তাহলে এতটা ওকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আজকে তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা আমি শুধু রাস্তা দেখাতে পারি, আমি তো প্রচুর স্টুডেন্টদেরই রাস্তা দেখাচ্ছি, কিন্তু সবাইকে সেই জায়গায় পৌঁছতে পারে না। পারার জন্য যে অধ্যাবসায় সেটা কিন্তু প্রিয়ম নিজেই করছে, এবং তার সাথে সাথে তোমরা আছো বলেই হচ্ছে। সুতরাং এখানে সবারই সহযোগিতায় প্রিয়ম আস্তে আস্তে বেড়ে উঠছে। অবশ্যই প্রিয়মের মধ্যে নিজের প্রচেষ্টাও রয়েছে। তো আশা করি ভবিষ্যতে প্রিয়ম অনেক অনেক বড় শিল্পী হোক। শুধু মনে রাখবে প্রিয়ম, তুমি এখন অনেক ছোট, তোমার অনেকখানি শেখার বাকি, আরো অনেক ভালো গাইতে হবে। এবং তুমি যতই ভালো গাও, মানুষের প্রশংসা যাই পাও না কেন, প্রত্যেকের প্রশংসাকে আশীর্বাদ হিসাবে নেবে। আর পা যেন সবসময় মাটিতে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ যাই হয়ে যাক না কেন, মানুষ হিসাবে ভালো না থাকলে, ভেতর সৎ না থাকলে পরে মিউজিক কিন্তু থাকে না বাবা। হ্যাঁ, তো সবসময় যাই হয়ে যাক না কেন, যত প্রশংসা হয়ে যাক না কেন, সবসময় মনে করবে যে আমার শেখার কিন্তু এখনো অনেক বাকি। কারণ এই কথাটা এই জন্যই বলার, কারণ খুব ছোট বয়সে খুব প্রশংসা শুনে ফেললে একটা সময় একটা নিজের মনে একটা অহংবোধ জন্মায়, একটা অহংকার জন্মায়, যেটা হয়তো নিজের বেখেয়ালেই হয়তো সে বুঝতে পারে না। তা আমার মনে হয় সেই জায়গা থেকে দূরে থাকা উচিত মানুষকে সবসময়ের জন্য, কারণ শেখার শেষ নেই। আমি অনেক কিছু জানি না, আমাকে প্রচুর কিছু শেখার এখনো বাকি, সবসময় শিখছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, যে সবসময় শিখে যাই, এই চেষ্টাটা প্রিয়মের মধ্যে সবসময় থাকতে হবে। বাকি প্রিয়ম, আমার তরফ থেকে যতটা সম্ভব, যেভাবে তোমাকে গাইড আমি করে যাচ্ছি, ইন ফিউচারও সেইভাবেই করে যাব। ভালো গাও, এই আশাই রাখি। খুব ভালো লাগলো প্রিয়ম এবং পাপিয়া তোমাদের দুজনের সাথে আলোচনা করে। দেখা হবে তো আবার ক্লাসে, কথা হবে ক্লাসে। খুব 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 ভালো থেকো, আর প্রিয়মের এইভাবেই খেয়াল রেখো। নমস্কার।